আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, রাষ্ট্রবিজ্ঞানের আজকের ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। গত ক্লাসে আমরা রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 5 থেকে পার্ট 1 নিয়ে পড়েছিলাম। আজকে আমরা একই অধ্যায়ের পার্ট 2 ও 3 নিয়ে পড়ব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সঞ্চয়ের প্রকারভেদ এবং এর মাধ্যমগুলো। চলো তাহলে বিস্তারিত আলোচনায় যাই। আয়ের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রেখে ভবিষ্যতের জন্য কিছু অর্থ বাঁচানোর নামই হচ্ছে সঞ্চয়। সঞ্চয় পারিবারিক নিরাপত্তা আনে এবং পরিবারের সদস্যদের ভবিষ্যতের চাহিদা পূরণ করতে সাহায্য করে। আর্থিক নিরাপত্তার অন্যতম মাধ্যম হল সঞ্চয়। সঞ্চয়কে প্রধানত দুভাগে ভাগ করা যায়। একটি হলো বাধ্যতামূলক সঞ্চয়, অপরটি হচ্ছে স্বেচ্ছামূলক সঞ্চয়। বাধ্যতামূলক সঞ্চয়ের কিছু মাধ্যম রয়েছে এবং স্বেচ্ছামূলক সঞ্চয়েরও কিছু মাধ্যম রয়েছে। বাধ্যতামূলক সঞ্চয়। বাধ্যতামূলক সঞ্চয় সরকারি নিয়মের আওতাধীন বা নিয়োগকারীর নিয়ন্ত্রণাধীন হয়ে থাকে। সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠান আজকাল এই বাধ্যতামূলক সঞ্চয়ের প্রচলন করেছে। বাধ্যতামূলক সঞ্চয়কে কয়েকটি ভাগে ভাগ করা যায় বা বাধ্যতামূলক সঞ্চয়টি কয়েকটি মাধ্যমের মাধ্যমে করা যায়। ভবিষ্যৎ তহবিল, পেনশন, কর্মচারী কল্যাণ তহবিল, যৌথ বীমা, গ্র্যাচুইটি। প্রথমে আসো জেনে নেই ভবিষ্যৎ তহবিল বা জিপি ফান্ড সম্পর্কে। নিয়োগকর্তার কাছে কোনো চাকরিজীবী বা প্রতিষ্ঠানের কর্মী তার মূল বেতনের একটি নির্ধারিত অংশ শতকরা হারে জমা রাখে। এই অর্থ সরকারিভাবে বা প্রতিষ্ঠানে লগ্নিকৃত ধরা হয় বলে তার চক্রবৃদ্ধি হারে সুদসহ ক্রমশ বাড়তে থাকে। জরুরি প্রয়োজনে এই ফান্ড থেকে ঋণ গ্রহণ করা যায়। এই ঋণ কয়েকটি কিস্তিতে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হয়। একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার প্রতি মাসে মূল বেতনের 8% টাকা ভবিষ্যৎ তহবিলে চাঁদা প্রদান বাধ্যতামূলক। এরপরেই হচ্ছে পেনশন। সরকারি বা কোনো কোনো স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী চাকরির মেয়াদ শেষ হবার পর বেতনের একটি নির্দিষ্ট অংশ প্রতি মাসে অবসর ভাতা আকারে পেয়ে থাকেন। তবে অবসর ভাতা প্রাপ্তি শর্ত সাপেক্ষ। যেমন পূর্ণ পেনশন পেতে একজন কর্মচারীকে অবশ্যই প্রথম নিয়োগের তারিখ থেকে চাকরির বয়স শেষ অবধি কিংবা 25 বছর চাকরির মেয়াদ উত্তীর্ণ করতে হবে। পেনশনের পরিমাণ নির্ভর করে অবসর গ্রহণকালীন সময়ের শেষ মূল বেতনের উপর। পেনশনকে কর্মমূল্য জমাও বলা যায়। কল্যাণ তহবিল। কর্মচারী কল্যাণ তহবিল একজন সরকারি কর্মকর্তাকে বেতনের 1% এবং সর্বোচ্চ 50 টাকা প্রতি মাসে কল্যাণ তহবিলে জমা দিতে হয়। যদি কোনো কর্মচারী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, চাকরিরত অবস্থায় বা অবসর গ্রহণের 10 বছরের মধ্যে মারা যায় বা আর্থিক দুরবস্থায় পড়ে, তখন কল্যাণ তহবিলের সাহায্য পাওয়া যায়। যৌথ বীমা তহবিল। একজন সরকারি কর্মকর্তাকে বেতনের 0.70% হারে সর্বোচ্চ 40 টাকা যৌথ বীমা তহবিল চাঁদা প্রদান করতে হয়। কোনো কর্মচারী চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার পরিবার যৌথ বীমা তহবিল থেকে এককালীন
সাহায্য পায়। গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি অবসরপ্রাপ্ত কর্মচারীর জন্য এক ধরনের সুবিধা। ব্যাংক এবং কোনো কোনো স্বায়ত্তশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীগণ একসাথে চাকরির শেষ মাসের মূল বেতনের উল্লেখযোগ্য পরিমাণ টাকা গ্র্যাচুইটি হিসেবে পেয়ে থাকেন। তবে এজন্য কর্মীকে সরকার বা প্রতিষ্ঠানের নিকট কোনো অর্থ জমা রাখতে হয় না। কর্মীর সর্বশেষ মাসিক বেতনের 18 গুণ অর্থ একসাথে প্রদান করা হয়। চাকরি মেয়াদ শেষে অথবা নির্ধারিত সময়কাল চাকরি করার পর মৃত্যুবরণ করলে গ্র্যাচুইটি পাওয়া যায়। স্বেচ্ছামূলক সঞ্চয়। স্বেচ্ছামূলক সঞ্চয়ের অনেক মাধ্যম রয়েছে। এই উপায় বা মাধ্যম নিজেদের পছন্দ মতো বা ইচ্ছা মতো নির্বাচন করা যায়। এ ধরনের সঞ্চয়ের মাধ্যমগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে ব্যাংকের মাধ্যমে সঞ্চয়। ব্যাংকে অর্থ গচ্ছিত রাখলে অর্থ নিরাপদ থাকে, আবার মুনাফাও লাভ করা যায়। ব্যাংকে অর্থ জমা রাখার 3টি পদ্ধতি রয়েছে। চলতি হিসাব। এই ধরনের হিসাবে একটি নিম্ন এবং নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা দিতে হয়। হিসাব থেকে যে কোনো সময় টাকা তোলা যায়। এই হিসাবে সুদের হার কম। ব্যবসায়ীদের জন্য এই হিসাব খুবই উপযোগী। চলতি হিসাব আবার দুই প্রকার: সাধারণ চলতি হিসাব, বিশেষ চলতি হিসাব। এরপরে হচ্ছে সঞ্চয় হিসাব। চলতি হিসাবের তুলনায় এই হিসাব মুনাফার হার বেশি, তবে বিশেষ অনুমতি ছাড়া সপ্তাহে 2বারের বেশি টাকা তোলা যায় না। স্থির হিসাব বা স্থির জমার হিসাব। এই হিসাবে অর্থ নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখা হয় এবং এর জন্য নির্ধারিত হারে মুনাফা পাওয়া যায়। কম দিনের মেয়াদে অর্থ বিনিয়োগ করলে কম মুনাফা এবং বেশি দিনের মেয়াদে অর্থ বিনিয়োগ করলে বেশি মুনাফা পাওয়া যায়। 5, 10, 20 কিংবা 25 বছর মেয়াদে অর্থ। ডাকঘর সঞ্চয় ব্যাংক। ডাকঘর জনসাধারণের টাকা গচ্ছিত রাখে। এখানে টাকা জমা রাখার 3টি পদ্ধতি রয়েছে, যেমন সাধারণ হিসাব, মেয়াদি হিসাব, বোনাস হিসাব। মাত্র 2 টাকা দিয়ে সাধারণ হিসাব খোলা যায়। পরবর্তীকালে যে কোনো পরিমাণ অর্থ জমা দেওয়া যায়। আমানতকারীকে পাসবই দেওয়া হয়। এই বইতে টাকা জমা ও উঠানোর হিসাব লেখা থাকে। সর্বনিম্ন 100 টাকা দিয়ে মেয়াদি হিসাব খোলা যায়। মেয়াদি হিসাবে 1, 2, 3 বছর মেয়াদে টাকা জমা রাখা যায় এবং 6 মাস অন্তর নির্ধারিত হারে লাভ তোলা যায়। বোনাস হিসাব 6 বছর মেয়াদি। এতে মুনাফার হার সবচেয়ে বেশি। মেয়াদ শেষ হওয়ার আগেও আংশিক বা সম্পূর্ণ টাকা তোলা যায়। বীমার মাধ্যমে কিভাবে সঞ্চয় করা যায় আসো দেখি। অর্থ সঞ্চয় করার অন্যতম উপায় হলো বীমা। মানুষের জীবনের ও সম্পত্তির নিরাপত্তার অঙ্গীকারে আবদ্ধ বীমা কোম্পানি। সাধারণ বীমায় মূল্যবান সম্পত্তি নষ্ট হয়ে যাওয়ার কারণে অর্থনৈতিক নিরাপত্তা পাওয়া যায়। মূল্যবান সম্পত্তি নষ্ট হয়ে গেলে বীমাকারী বীমাকৃত অর্থ পেয়ে থাকে। জীবন বীমা মানুষের জীবনের নিরাপত্তার ঝুঁকি নিয়ে থাকে। এবারে আসো দেখি পলিসি কাকে বলে। বীমা কোম্পানি ও যে ব্যক্তির মধ্যে চুক্তি হয় তাকে পলিসি বলে। অর্থাৎ বীমা কোম্পানি ও যে ব্যক্তির মধ্যে যেই চুক্তি হয় তাকে পলিসি বলে। এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে যে পলিসি কাকে বলে। কোম্পানি ঝুঁকি নেওয়ার পরিপ্রেক্ষিতে বীমাকারী বিভিন্ন কিস্তিতে যে টাকা প্রদান করে তাকে প্রিমিয়াম বলে। যে ব্যক্তি বীমা গ্রহণ করে তাকে বীমাকারী বা বীমা গ্রহীতা এবং যে ঝুঁকি নেয় তাকে বীমা প্রদানকারী বলে।
বীমাকারীর মৃত্যু ঘটলে যে ব্যক্তি বীমাকৃত অর্থ পাবে তাকে নমিনি বলা হয়। বীমা গ্রহণ করার বেশ কিছু পলিসি আছে। বীমা পলিসি গ্রহণ করার যে পলিসিগুলো রয়েছে সেগুলো হচ্ছে আজীবন বীমা এবং সাধারণ মেয়াদী বীমা। সাধারণত পারিবারিক নিরাপত্তার জন্য যে বীমা করা হয় তা হচ্ছে আজীবন বীমা। নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরও অল্প অঙ্কের প্রিমিয়াম আজীবন বহন করতে হয়। বীমাকারীর মৃত্যুর পরও তার মনোনীত ব্যক্তি এই অর্থ লাভ করতে পারে। সাধারণ মেয়াদী বীমা, এই পলিসির আওতায় বীমাকারী নির্দিষ্ট সময়ের জন্য বীমা করে, যেমন 10, 15, 30 বছর মেয়াদী বীমা। সাধারণ মেয়াদী বীমা বিভিন্ন ধরনের হয়, যেমন বিবাহ বীমা, শিক্ষা বীমা, বৃত্তি বীমা, দুর্ঘটনা বীমা, ক্ষতিপূরণ বীমা ইত্যাদি। বিভিন্ন মেয়াদী জাতীয় সঞ্চয়পত্র অর্থ সঞ্চয়ের একটি নির্ভরযোগ্য মাধ্যম। জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংক সহ বাণিজ্যিক ব্যাংক সমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়। সরকারি আদেশ ক্রমে এই মুনাফার হারের হ্রাস বৃদ্ধি ঘটে। বিভিন্ন মেয়াদী সঞ্চয়পত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করি চলো। যেমন 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র রয়েছে। এটি প্রবর্তন হয় 1977 সালে। এটি এককালীন 5 বছরের জন্য অর্থ সঞ্চয় করা হয়। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, যা প্রবর্তন হয়েছে 1998 সালে। 3 বছর মেয়াদী এই সঞ্চয়পত্র 3 মাস অন্তর অন্তর মুনাফা উত্তোলন করা যায়। পেনশন সঞ্চয়পত্র প্রবর্তন হয়েছে 2004 সালে। এটা 5 বছর মেয়াদী, প্রতি মাসে মুনাফা উত্তোলন করা যায়। পরিবার সঞ্চয়পত্র, এটা পুনঃপ্রবর্তন হয়েছে 2009 সালে। এর আগেও ছিল। এটা 5 বছর মেয়াদী, প্রতি মাসে মুনাফা উত্তোলন করা যায়। প্রাপ্তবয়স্ক মহিলা এবং 65 বছরের ঊর্ধ্বে পুরুষেরা এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন। ডাকঘর সঞ্চয় ব্যাংক, যা প্রবর্তন হয়েছে 1872 সালে। এখানে সাধারণ হিসাব এবং মেয়াদী হিসাবে সঞ্চয় করা যায়। ডাক জীবন বীমা প্রবর্তন হয়েছে 1872 সালে। ডাক জীবন বীমা সরকার কর্তৃক পরিচালিত। 19 থেকে 50 বছর বয়সী সব শ্রেণী এবং পেশার বাংলাদেশী নাগরিক এই বীমার মাধ্যমে সঞ্চয় করতে পারেন। এখানে বিভিন্ন পলিসির ধরন রয়েছে, যেমন আজীবন বীমা, মেয়াদী বীমা, শিক্ষা বীমা, বিবাহ বীমা। আমরা একটু আগে যে বীমা পড়েছিলাম বিমার মাধ্যমে, সেখানেও আছে। আবার ডাকঘর জীবন বীমাতেও এই একই জীবন বীমা রয়েছে। এর সুবিধা হচ্ছে এটা আয়করে ছাড় পাওয়া যায়। প্রিমিয়ামের তুলনায় বোনাসের পরিমাণ বেশি। 100% ঝুঁকি নিরাপত্তা রয়েছে। আকস্মিক মৃত্যু ও চির অক্ষমতায় মঙ্গল বিধান চুক্তি রয়েছে। ডাক্তারি পরীক্ষা ছাড়া এই পলিসি করা যায়। বাংলাদেশ প্রাইজ বন্ডের মাধ্যমেও সঞ্চয় করা যায়। এটা জাতীয় সঞ্চয় পত্রের একটা প্রসেস বা বন্ড। এতে বিভিন্ন মূল্যমানের পুরস্কার রয়েছে। 100 টাকা দিয়ে এই প্রাইজ বন্ড ক্রয় করতে হয়। এটা আয়কর মুক্ত এবং প্রাইজ বন্ড ব্যাংকে জমা দিলেই সেই যত টাকা দিয়ে প্রাইজ বন্ড কেনা হয় সেই টাকাটা আবার ফেরত পাওয়া যায়, যাতে কোনো কর কাটা হয় না। প্রতি ড্রতে, প্রতি সিরিজে এর যে বিভিন্ন মানের পুরস্কার রয়েছে, তার মধ্যে প্রথম পুরস্কারটি হচ্ছে 6 লাখ টাকা। বিভিন্ন দ্বিতীয় পুরস্কার রয়েছে, তৃতীয় পুরস্কার রয়েছে, চতুর্থ পুরস্কার রয়েছে বিভিন্ন মানের। পঞ্চম পুরস্কারটা আবার 40টি, যেটা 10,000 টাকার মানের। শেয়ারের মাধ্যমেও সঞ্চয় করা যায়। শেয়ার বলতে মূলধনের একককে বোঝায়। সাধারণত বড় ব্যবসা চালাতে হলে প্রচুর মূলধনের প্রয়োজন হয়।
তখন যৌথ উদ্যোগ ব্যবসা চালানোর জন্য জনগণের মধ্যে অর্থ বিনিয়োগের আহ্বান জানিয়ে শেয়ার ছাড়া হয়। এই শেয়ার ক্রয় করে অর্থ সঞ্চয় করা যায়। এই বিনিয়োগের মাধ্যমে কোম্পানির অংশীদার হওয়া যায়, তবে এতে বেশ ঝুঁকি থাকে। কোম্পানির মূলধন পরিমাণ স্থির থাকে। এই মূলধনকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করে দেওয়া হয়। মূলধনের এই এককের নাম হচ্ছে শেয়ার। আমরা আজকে সঞ্চয়ের বিভিন্ন মাধ্যম সম্পর্কে জানলাম এবং সঞ্চয় যে দুটি প্রধান মাধ্যমে করা যায়, যেমন স্বেচ্ছামূলক সঞ্চয়, বাধ্যতামূলক সঞ্চয়, এবং স্বেচ্ছামূলক এবং বাধ্যতামূলকের বিভিন্ন উপমাধ্যম আমরা জানলাম যে কিভাবে করা যায়। তোমরা বইয়ের সাহায্য নিয়ে ভিডিওটি দেখে আবার পড়ে ফেলবে ভালো করে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।